ভিনসেন্ট ভ্যান গগ এই নামটা শুনলে আমার মাথায় সবসময় তিনটা ছবি বা তিনটা ভাবনা সবসময় আমার মাথায় ঘুরপাক খেত বা আমার চোখের সামনে ভাসতো। একটা হচ্ছে তার আঁকা বিখ্যাত দ্য স্টারি নাইট ছবিটা। দ্বিতীয়ত হচ্ছে উনি যে কান কেটে একজন, মানে কেউ বলে প্রেমিকাকে দিয়েছিলেন, কেউ বলে একজন প্রস্টিটিউটকে দিয়েছিলেন, বা এটা নিয়ে কথা আছে। যাই হোক, তো এই যে দৃশ্যটা যে উনি কান কেটে উপহার দিচ্ছেন, এবং কেন জানি ওনার কথা যখনই মনে পড়তো সবসময় হচ্ছে ভাবতাম একটা খ্যাপাটে চরিত্র বা একটা বাউন্ডেলে বা এরকম একটা চরিত্রের ছবি সবসময় চোখের সামনে ভাসতো। তো স্বভাবতই যখন আমি আরভিং স্টোনের লেখা জীবন তৃষা বইটা পড়া শুরু করলাম, আমি আসলে এই ছবিগুলোকে মাথায় রেখেই বইটা পড়া শুরু করেছি। মানে পুরো বইটা পড়ার মধ্যে আমি আমার সেই আমার মাথায় গেঁথে যাওয়া যে ছবিগুলো, যে স্টারি নাইট, এটা নিয়ে কখন বর্ণনা আসবে, কখন ভিনসেন্ট ভ্যান গগ কান কাটবেন, কোন প্রেক্ষাপটে, এবং তার বাউন্ডেলের জীবনের নেপথ্যে কি ছিল, এই সেট চিন্তা ভাবনাগুলোকে মাথায় রেখে আমি বইটা পড়ছিলাম। তো ফলাফল যেটা হলো, আমি আসলে খুব আগ্রহ নিয়ে বইটা পড়েছি। বইটা সুন্দর, বইয়ের লেখা যেমন সুন্দর, বইয়ের অনুবাদ সেরকমই চমৎকার। কিন্তু আমি আসলে ওই যে জিনিসগুলোর খোঁজ করছিলাম, আমি সেই জিনিসগুলো যেভাবে শুনে এসেছি সবসময় সেইভাবে ঠিক আর কি পাইনি। এখানে ভিনসেন্ট ভ্যান গগ কোন প্রেক্ষাপটে কান কেটেছিলেন, এটা তো তার জীবনের খুবই আলোচিত একটা ঘটনা। মানে ভ্যান গগকে নিয়ে কথা উঠলে কান কাটার সেই প্রসঙ্গটা আসে। তো আমি স্বভাবতই ভেবেছিলাম যে এটা নিয়ে খুবই ডিটেইলড একটা বর্ণনা থাকবে, কিন্তু বর্ণনাটা এত, মানে ঘটনাটা এত সংক্ষিপ্ত ভাবে এবং অল অন এ সাডেন বর্ণনা করা হলো, আমার মনে হলো যে আসলেই কি এতটা বিশেষত্বহীন বা এতটা গুরুত্বহীন ছিল এই ঘটনাটা, যতটা সাদামাটা ভাবে এই বইটাতে আসলো। তা যদি হয় তাহলে এটা নিয়ে বিশ্বব্যাপী এত চর্চা কেন? তো আমি আসলে এইটা এখানে যেভাবে তার কান কাটার ঘটনাকে বর্ণনা করা হয়েছে, আমার মনে হলো যে এটা আসলে কমপ্লিট না। ইমোশনটাও যথাযথভাবে ফুটে উঠেছে বলে আমার মনে হয়নি যে একজন আর্টিস্ট, তার সেটা মানসিক সংকট হোক বা কারো প্রতি আবেগ থেকে হোক বা যেটাই হোক, একটা অঙ্গহানি তিনি করছেন, সেই বর্ণনাটুকু একদম মানে ইমোশনলেস একটা বর্ণনা। আমার কাছে কেন যেন এটা মনে হলো যে এই জায়গাটা অসম্পূর্ণ থেকে গেল। তারপরে হচ্ছে দেখেন, বইটার প্রচ্ছদের মধ্যে কিন্তু সেই স্টারি নাইটের একটা ছাপ পাওয়া যাচ্ছে। ওনার যে, মানে এটা খুব কমন একটা প্যাটার্ন, পুরো বিশ্বব্যাপী পরিচিত একটা প্যাটার্ন, স্টারি নাইটের প্যাটার্ন। তো স্বভাবতই আমার জানার খুব আগ্রহ ছিল যে এরকম একটা বিশ্ববিখ্যাত, মানে ক্রেজ তুলে দেওয়া একটা ছবি, এটা ভিনসেন্ট ভ্যান গগ কোন প্রেক্ষাপটে কখন আঁকলেন। কিন্তু আমি চরমভাবে অবাক হলাম যে এই বইটাতে স্টারি নাইট ছবিটা আঁকার কোনো উল্লেখ মাত্র নাই। আমি কি বলবো, আমি আসলে, আমি কি ভুল পড়লাম? যদি অন্য কেউ পড়ে থাকেন, তারা যদি কোনো জায়গায় পেয়ে থাকেন, আমাকে প্লিজ জানাবেন। অন্য অনেক কয়টা ছবি নিয়ে আলোচনা আছে, যেমন দ্য পটাটো ইটার্স, তারপরে ওই যে সূর্যমুখী ফুলের যেটা, এরকম কিছু কিছু ছবি নিয়ে আলাপ আছে, কোন প্রেক্ষাপটে সেগুলো আঁকা। কিন্তু এই স্টারি নাইট ছবিটা নিয়ে আমি একটা শব্দ, আমার মনে হলো যে এই বইটা আমি পেলাম না। আমি মিস করতে পারি, ভুল করতে পারি। আপনারা যদি কেউ পড়ে থাকেন এই বইটা, প্লিজ আমাকে একটু জানাবেন যে বইটার এক্সাক্ট কোথায়, কোথাও এটা আছে কিনা, স্টারি নাইট কোন প্রেক্ষাপটে ভিনসেন্ট ভ্যান গগ এঁকেছিলেন। আহ এটা আমাকে একটু পারলে জানাবেন। তবে যেটা হলো যে কেন উনি লাইফে এতটা সাফার করলেন সেটা জানা গেল এই জীবন তৃষা বইটা পড়ে, সেটা জানা গেল। তো আমি যদি এটাকে কোনো কিছুর সাথে তুলনা করতে যাই, তাহলে আমি লা মিজারেবল বইয়ের যা ভলজার সাথে তুলনা করতে পারি।
যা বলজা যেমন যতবারই একটা শুদ্ধ সুন্দর জীবনযাপনের চেষ্টা করেছে, ভাগ্য তাকে বারবার মানে ধোঁকা দিয়েছে, বা সমাজ বলেন, বাস্তবতা বলেন, এইসব কারণে যেমন যা ভলজা কখনোই একটা স্বাভাবিক জীবন যাপন করতে পারে নাই, ঠিক তেমনি এই ভিনসেন্ট ভ্যান গগ, একে আমরা বলতে পারি যে হিন্দিতে বা উর্দুতে বলে না যে কিসমত কা মারা। আমার মনে হয় যে ভিনসেন্ট ভ্যান গগের ভাগ্যটাই এত মন্দ ভাগ্য ছিল, বিশেষ করে উনি প্রেমে এতবার ব্যর্থ হয়েছেন। মানে ওনার চাহিদা ছিল খুবই সীমিত, যে একজন রমণী তাকে ভালোবাসবে, তার সাথে সংসার করবে, তার বাচ্চা কাচ্চার মা হবে এবং তাকে ছবি আঁকায় উৎসাহ দেবে। ইভেন ছবি আঁকার জগতে তিনি অনেক পরে এসেছেন। তিনি আগে ধর্মপ্রচারক হিসাবে ক্যারিয়ার গড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু জীবনের নানা চড়াই উতরাই সবকিছু পার হয়ে হঠাৎ তিনি আবিষ্কার করলেন যে তিনি আসলে হি ওয়াজ জাস্ট বর্ন টু বি অ্যান আর্টিস্ট। এই সত্যটা উপলব্ধি করার পরেও একটা দীর্ঘ সময় ওনাকে সাধনা করতে হয়েছে আর্টিস্ট হিসেবে নিজেকে পাকাপোক্ত করার জন্য। উনি শেখার জন্য অনেক সময় দিয়েছেন, অনেক স্ট্রাগল করেছেন। তো সেই স্ট্রাগলের বর্ণনাগুলো এখানে আছে, এবং একই সাথে উনি আর্টিস্ট হিসেবে নিজেকে মানে নিজের পেশা বা নিজের নেশা বেছে নেওয়ার আগেও, ধর্মপ্রচারক যখন হয়েছেন বা তার আগেও যখন তিনি ছবির দোকানে কাজ করতেন, ওই সময়গুলো থেকে তিনি জীবনের শেষ পর্যন্ত যতবার প্রেমে পড়েছেন বা তার জীবনে যতগুলো মেয়ে এসেছে, মানে সবার সাথেই তার এমন একটা দুর্ভাগ্যজনক পরিণতি। সবসময় যে ভ্যান গগের দোষ ছিল এটাও বলা যাবে না। এখানে মেয়েরা যারা তার জীবনে এসেছেন তাদের পক্ষ থেকেও অনেকটা অসহযোগিতা বা প্রত্যাখ্যান, বা কিছু দূর একসাথে জীবন যাপন করে তারপর ছেড়ে দেওয়া, এরকম নানাবিধ বিষয় আছে। সোজা কথা উনি হচ্ছে যতবার ভালোবেসেছেন ততবারই উনি আঘাত পেয়েছেন। আমি ধোঁকা বলবো না, প্রতারণা বলবো না, কিন্তু উনি আঘাত পেয়েছেন। উনি প্রতিবারই প্রেম ভালোবাসার জায়গাটাতে ব্যর্থ। তো এই আঘাতগুলো তাকে অনেকবার পিছিয়ে দিয়েছে। উনি যতবারই জীবন নিয়ে সিরিয়াস হতে চেয়েছেন, এই আঘাতগুলোর কারণে উনি পিছিয়ে গেছেন। এছাড়াও ওনার নিজস্ব কিছু খামখেয়ালি ছিল। তো যাই হোক, উনি জীবনের শেষ দিনটা পর্যন্ত ছবি আঁকা নিয়ে একদম লেগেছিলেন। উনি যখন থেকে আবিষ্কার করলেন যে উনি ছবি আঁকাটাই ওনার মধ্যে আছে এবং উনি এটার জন্য জন্ম নিয়েছেন, তো সেই সময়টা থেকে শুরু করে জীবনের শেষ সময় পর্যন্ত উনি এই জিনিসটার প্রতি ডেডিকেটেড ছিলেন। তারপরে তো অনেক প্রেশার এসেছে, অনেক ধরনের উপহাস, লাঞ্ছনা, পরিবার থেকে অনেক আপত্তি, বিধিনিষেধ বা যাই হোক, অর্থকষ্ট ছিল, সবকিছু সত্ত্বেও তিনি হচ্ছে তার এই নেশাটায় উনি লেগে থেকেছেন যে ওনাকে মানে চিত্রশিল্পী হতে হবে। এবং উনি একদম হুট করে খ্যাতি পেয়ে গেলেন, বা হুট করে, খ্যাতির বিষয়টা পরে আসছে, উনি যে হুট করেই চিত্রশিল্পী হয়ে গেলেন ব্যাপারটা সেরকমও না। উনি যখন আবিষ্কার করলেন যে ওনার মধ্যে আঁকাআঁকির এই বিষয়টা আছে, তারপর থেকে উনি দীর্ঘ সময় এই আঁকাআঁকি নিয়ে সাধনা করে তারপর নিজেকে নিজের একদম যে পোস্ট ইমপ্রেশনিস্ট যে ব্যাপারটা, এই ব্যাপারটা উনি খুঁজে পেয়েছিলেন। দীর্ঘ সময় প্রায় 7-8 বছরের একটা জার্নি ছিল, এবং অনেক কষ্টকর একটা জার্নি ছিল। তো এই বইটা পড়ে, এই জীবন তৃষা বইটা পড়ে ওনার প্রেমিকাদের প্রতি যেমন একটু রাগ, বা ওনার জন্য যেমন একটা মায়া, যে বেচারা যতবার প্রেমে পড়লো ততবারই মানে আঘাত পেলে, এরকম একটা বিষয় যেমন কাজ করছে, তেমনি ওনার জীবনের আরেকটা চরিত্রের প্রতি আসলে খুব শ্রদ্ধা জন্মাবে। সেটা হচ্ছে ওনার ভাই থিওডোরাস ভ্যান গগ, সংক্ষেপে থিও। এই একটা মানুষ আজীবন এবং আমৃত্যু, মানে ভিনসেন্ট ভ্যান গগের মৃত্যু পর্যন্ত এত সাপোর্ট দিয়েছিল ভ্যান গগকে। মানে থিও না থাকলে, থিও তাকে আর্থিক সহায়তা না করলে, থিও তার ভাইয়ের উপর বিশ্বাস না রাখলে ভ্যান গগ হয়তো আজকের ভ্যান গগ হতে পারতেন না। এবং থিও, ভ্যান গগ মারা যাওয়ার পরে, ভ্যান গগ তো আত্মহত্যা করেছিলেন, তো ভ্যান গগ মারা যাওয়ার পরে থিও আসলে 6 মাসের বেশি বাঁচেননি। অর্থাৎ ভাইয়ের সাথে তার বন্ডেজটা এতটাই চমৎকার ছিল, মানে একদম অকৃত্রিম একটা বন্ধু বা একটা সাপোর্টার, একটা আত্মীয় এই থিও ছিল ভ্যান গগের জন্য। তো আমার কাছে এই থিও চরিত্রটাকে খুবই ভালো লেগেছে।
আরো কিছু সাপোর্টিভ চরিত্র ছিল যারা ভ্যান গগ হতে সাহায্য করেছে, ভিনসেন্ট ভ্যান গগ হতে সাহায্য করেছে। কিন্তু আরেকটা যে অসম্পূর্ণতা এই বইয়ের, আমি যেটা বলবো যে ভ্যান গগ বেঁচে থাকতে তো তার বইগুলো তার ছবিগুলো এতটা জনপ্রিয়তা পায়নি, তাহলে ঠিক কখন থেকে ভ্যান গগের ছবিগুলো বিশ্বব্যাপী এত সমাদর পেল, যেখানে লক্ষ লক্ষ ফ্রাঙ্কে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় তার ছবি, এখন তার ছবির চাহিদা, তো এই চাহিদাটা কিভাবে হলো? ভ্যান গগ নিজে হয়তো দেখে যেতে পারলো না, কিন্তু আমার মনে হয় এটার একটা বর্ণনা থাকা উচিত ছিল আমাদের মতো পাঠকদের জন্য, যে ভ্যান গগ কিভাবে কখন থেকে মানে ছবি প্রেমীদের কাছে বা বিশ্বের সবার কাছে ভ্যান গগ হিসেবে পরিচিতি লাভ করলেন, এবং তার এই যে স্টারি নাইট ছবিটা, এটা কেন এতটা ক্রেজ সৃষ্টি করলো এই পুরো বিশ্বে, কিভাবে করলো, কখন থেকে হলো, আমার এই জিনিসগুলো জানার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি এই জিনিসগুলোর সঠিক কোনো ব্যাখ্যা বর্ণনা এই বইতে পাইনি। বরং আরভিং স্টোনের লেখা যতটুকু, এটা আসলে মূলত জীবনী না, জীবনী নির্ভর উপন্যাস। তো আরভিং স্টোনের লেখা যতটুকু আছে তার মধ্যে তার ওই যে আমার যে জিনিসগুলো খোঁজ করছিলাম ওগুলো ঠিকঠাক ভাবে নেই, কিন্তু শুরুর দিকে যে ভূমিকাটুকু আছে, ভূমিকাটা ছোট্ট করে ভ্যান গগের একটা একটু জীবনের মতো লেখা আছে, ওইখান থেকে বরং আমি কিছু তথ্য জানতে পারলাম। বাকিটা হচ্ছে গুগল করে, বাকি যেমন তার কান কাটার যে বিষয়টা, এটা আমার একটা ভুল ধারণা ছিল যে তিনি হয়তো তার কোনো প্রেমিকার জন্য কান কেটেছিলেন, আসলে বিষয়টা এরকম না। তিনি ওই সময়ে একটা মানসিক মানে অসুস্থতা এবং অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং তার এক বন্ধুর সাথে তার বাদানুবাদ হওয়ার কারণে মূলত তিনি কান কাটেন, এবং কান কেটে পরবর্তীতে একজন প্রস্টিটিউটকে তিনি আবার সেটা উপহার দেন। তো তাহলে এই যে আমার একটা ভুল জানা ছিল যে তিনি আসলে প্রেমিকাকে কান উপহার দিয়েছেন, তো ব্যাপারটা আসলে সেরকম ছিল না। আর ওই যে তার বিভিন্ন ছবিগুলো, স্টারি নাইট বাদে যে পটেটো ইটার্স বা এরকম ছবিগুলো তিনি কোনটা কোন প্রেক্ষাপটে এঁকেছেন, তো আমি পড়ার সময় আবার গুগলে সার্চ দিয়ে দিয়ে দেখছিলাম যে কোনটা কোন ছবি বা এরকম। এই তো তো বইটা পড়তে ভালো লাগবে, বইটা পড়তে ভালো লাগবে। বইটা যেহেতু উপন্যাস, অর্থাৎ ভিনসেন্ট ভ্যান গগকে আপনি একজন ভাগ্য বিড়ম্বিত চিত্রশিল্পী হিসেবে উপন্যাসের একটা চরিত্র ধরে যদি পড়েন, উপন্যাস হিসেবে পড়তে বইটা ভালো লাগবে। একদম ওই যে লা মিজারেবলের যা ভলজার মতো, যার একের পর এক দুর্দশা, যার জীবনে পিছু ছাড়া না বা এরকম নাটকীয় সব উত্থান পতন, এরকম এভাবে পড়তে আপনার ভালো লাগবে। আর বইটা হচ্ছে অনুবাদ করেছেন বিখ্যাত কথা সাহিত্যিক অদ্বৈত মল্ল বর্মন, বোঝাই যাচ্ছে যে অনুবাদের মান কেমন। খুবই সুন্দর, পড়তে খুব ভালো লেগেছে। আমার যদি ওই স্পেসিফিক কিছু বিষয় নিয়ে জিজ্ঞাসা না থাকতো তাহলে বোধহয় আমার বইটা পুরোপুরি ভালো লাগতো। আমার জিজ্ঞাসাগুলোর উত্তর আমি যথাযথভাবে পাইনি, সেটা যেমন ঠিক, তেমনি বইটা পড়তে যে আমার খারাপ লাগেনি এটাও ঠিক, বইটা ভালো লেগেছে। ওই যে বললাম যে ভাগ্য বিলম্বিত একজন চিত্রশিল্পীকে মূল চরিত্র হিসেবে ধরে বইটা আপনারা উপভোগ করতে পারেন। তবে আমি ভিনসেন্ট ভ্যান গগকে নিয়ে আরো ডিটেইলড কোনো বায়োগ্রাফি পড়ার আশা রাখি, যেখানে আমি আমার প্রশ্নগুলোর উত্তর পাবো। তো সেক্ষেত্রে আপনারা কেউ যদি আমাকে সাজেস্ট করতে পারেন, প্লিজ সাজেস্ট করবেন যে কোন বইটা পড়লে আমি ভ্যান গগের জীবনী সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবো। আর এই বইটা মাস্ট রিড বলার সুযোগ নেই, কিন্তু পড়লে ভালো লাগবে। এটা প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে, মলাট মূল্য 770 টাকা। বইয়ের প্রচ্ছদ বাধাই, সবকিছুই সুন্দর। প্রচ্ছদ করেছেন হচ্ছে মাসুক হেলাল। আর সব মিলিয়ে বইটা আসলে ভালো, আপনারা চাইলে পড়তে পারেন। ধন্যবাদ সকলকে।